নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। আমি আপনাদের পড়ে শোনাচ্ছিলাম মণিলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস স্বয়ং সিদ্ধা। এখন পড়ে শোনাব সেই উপন্যাসটির ৮ম পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কেমন লাগছে নিচে কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে। শুরু করছি স্বয়ং সিদ্ধার আজকের পর্ব। বহির্বাটিতে কর্তার বিশাল খাস কামরা যেমন সেরেস্তার সম্ভ্রম রক্ষা করত, অন্তঃপুরে রানীর মহলেও তার নিজস্ব কক্ষটি অন্তঃপুরিকাদের অহেতুক উল্লাস ও অনর্থক উচ্ছ্বাসকে সংযত করে রাখত। প্রায় ৩০ ফুট লম্বা একটা সুদীর্ঘ কক্ষ, তার একধারে পাশাপাশি অনেকগুলো সোফা, আরাম কেদারা, তারপরেই একখানা কারুকার্য খচিত প্রকাণ্ড পালঙ্ক, তার উপর পালঙ্কের উপযুক্ত উচ্চাঙ্গের শয্যা। অন্য দিকটি একেবারে শূন্য, শুধু কক্ষতলটি আগাগোড়া কার্পেটে মোড়া। স্থানটি এইভাবে খালি রাখার কারণ কর্তা এখানে প্রায়ই অপূর্ব ভঙ্গিতে পায়চারি করে থাকেন। কোনো কঠিন বিষয়ের মীমাংসা যখন তার মস্তিষ্কের মধ্যে আলোড়ন তোলে, তখনই কর্তাকে সুদীর্ঘ হাত দুখানি পিঠের দিকে বন্ধ করে কক্ষের এই অংশটির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ক্রমাগতই পরিক্রমণ করতে দেখা যায় এবং এইভাবে ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়। এটাই তার চিরন্তন অভ্যেস। কিন্তু এদিন যেন একান্ত অসহিষ্ণুভাবেই তিনি কক্ষের এই নির্দিষ্ট অংশটির ওপর পায়চারি করছিলেন। প্রত্যেকটি পদক্ষেপের সঙ্গে সঙ্গেই কপাল তার কুঁচকে উঠছিল। প্রশান্ত মুখখানির সর্বত্রই চিন্তার চিহ্ন সুস্পষ্ট হয়ে উঠছিল। এই কক্ষে এইভাবে অবিরাম ঘোরা তার কাছে নতুন নয়, কিন্তু চোখ ও মুখের ভঙ্গি অন্তর্নিহিত ভাবের যে আভাস দিচ্ছিল তা সত্যিই অভিনব। বারান্দার দিকের দরজার পর্দা ঠেলে মাধুরী দেবী বেশ গম্ভীরভাবে কক্ষের মধ্যে প্রবেশ করলেন। কর্তাও ঠিক এই সময়ে দরজার দিকেই মুখ ফিরিয়েছিলেন। হঠাৎ চোখাচোখি হতেই দুজনেরই ভাবান্তর দুজনের চোখেই ধরা পড়ে গেল। কর্তা আত্মসংবরণের উদ্দেশ্যে প্রথমেই তৎপর হয়ে বললেন, এত দেরি যে, 1 ঘন্টার উপর হবে আমি তোমাকে ডেকেছি। সহজ গলায় রানী বললেন, খবর আমি ঠিক সময় পেয়েছি, তবে দেরি করে আসাটা আমার ইচ্ছাকৃতই। ভুরু কুঁচকে কর্তা রানীর মুখের দিকে চাইলেন। সঙ্গে সঙ্গে তার অজ্ঞাতেই যেন কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়ে বের হলো, বটে। রানী সুস্পষ্ট স্বরে দেরি করার কারণটুকু নির্দেশ করলেন। বৌমার মহলে 3 ঘন্টার উপর তকরার চলার পর ঘণ্টাখানেক নিরালায় বিশ্রামের খুবই প্রয়োজন ছিল। কথাটা কর্তার কানে রসের আভাস না দিয়ে বিরক্তির আঘাত দিল। রুক্ষ স্বরে প্রশ্ন করলেন, কি করে এ খবর এরই মধ্যে তোমার কানে এসে পৌঁছালো? রানী বললেন, তুমি যা মনে করে এই কথা জিজ্ঞেস করছো তা ভুল। তুমি নিজেই জানো দরজায় পাহারা বসিয়ে গিয়েছিলে, আর এ বাড়ির দাসীবাদীদের কারুর ঘাড়ে দুটো মাথা নেই যে তোমার হুকুমের এতটুকু নড়চড় করতে পারে। দৃঢ় স্বরে কর্তা জিজ্ঞেস করলেন, তবে তুমি ও কথা বললে কি সূত্রে শুনি? ঈষৎ বিদ্রুপের সুরে রানী উত্তর দিলেন, আমি যে এ বাড়ির রানী সমস্তই আমাকে জানতে হয়। মানুষ না বললেও বাতাস আমার কানে কানে সব শুনিয়ে দিয়ে যায়। 2 চোখ উজ্জ্বল করে তীক্ষ্ণ দৃষ্টিতে কর্তা রানীর মুখের দিকে চেয়ে বললেন, ভালো কথা। কথাটা যেন ভুলে যেও না এখনই যা বললে। এর পিঠে অনেক কথাই আমাকে তুলতে হবে। এখানেও ক ঘন্টা সময় কাটবে তা কে জানে। কথার সঙ্গে সঙ্গে একটা সোফার দিকে এগিয়ে গিয়ে কর্তা বললেন, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তুমি? বসো। রানী বললেন, আমার বসবার দরকার হবে না, বসেই ছিলুম। তোমার বসাটাই প্রয়োজন হয়েছে।
1 ঘন্টা ধরে দৌড়দৌড়ি করে যে কাহিল হয়ে পড়েছ তা বুঝতে পারছি। কোমল সোফার মধ্যে দেহ ডুবিয়ে দিয়ে কর্তা বললেন, এই 1টি ঘন্টা যে এখানে বিশ্রাম করিনি, এ কথা তাহলে স্বীকার করছো বলো? রানী গম্ভীর মুখে উত্তর দিলেন, চাবুকের ঘা পিঠে পড়লে স্থির হয়ে কেউ যে বিশ্রাম করতে পারে না, গায়ের জ্বালায় ছুটোছুটি করে, এ কথা এখন স্বীকার না করে পারছি না। একটা নিঃশ্বাস ফেলে কর্তা প্রশ্ন করলেন, ওভাবে এ কথা বলবার মানে কি? রানী মুখের কথায় একটু জোর দিয়েই বললেন, যেভাবে নিঃশ্বাস ফেলে কথাটা তুমি বললে তাতেই বোঝা যাচ্ছে, মানে তুমি বুঝতে পেরেছ। বেশি করে বোঝাতে গেলেই গায়ের জ্বালাটুকু বাড়বে বই তো নয়। সন্দিগ্ধভাবে রানীর মুখের দিকে চেয়ে কর্তা বললেন, বৌমার মহলে আমি গিয়েছিলুম জানা কথা, অনেকক্ষণ সেখানে থাকতে হয়েছিল আমাকে, সবাই জানে। কিন্তু কি কথাবার্তা আমাদের মধ্যে হয়েছে, ঘুণাক্ষরে কেউ তার একটি বর্ণ শুনেছে বলে তো আমার মনে হয় না। তবে কি সূত্রে আমাকে তুমি খোঁটা দিলে যে বৌমার কথার ঘা বরদাস্ত করতে না পেরেই গায়ের জ্বালায় আমাকে অনেক ছোটাছুটি করতে হয়েছে? স্বামীর কথার শেষ দিকে তীব্রতার আভাস পেয়ে রানী কিছুক্ষণ তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে হঠাৎ বললেন, বৌমার সঙ্গে বোঝাপড়া করতে আটঘাট বেঁধেই গিয়েছিলে, কিন্তু ফেরবার সময় মুখ, চোখ, গলার স্বর এগুলোকে তো বাঁধতে পারোনি। ওরাই যে স্পষ্ট জানিয়ে দিচ্ছে ঘা খেয়েই ফিরে এসেছো তুমি, গায়ে জ্বালা ধরেছে। কথাটা কর্তাকে রীতিমতো আঘাত দিল। তিনিও প্রতি আঘাত দিতে অবহেলা করলেন না। তীক্ষ্ণ বিদ্রুপের সুরে বললেন, যার পাণ্ডু রোগ হয় দুনিয়া শুদ্ধ সে পাণ্ডুবর্ণ দেখে, কে জ্বলছে তা জানতে আমার বাকি নেই, কিন্তু এটা হচ্ছে সমুদ্র, কিছুতেই তেতে ওঠে না। ব্যঙ্গের ভঙ্গিতে একটু তীক্ষ্ণ হাসির ঝিলিক তুলে রানী বললেন, কিন্তু নিষ্ফল গর্জন করতেও ছাড়ে না। কর্তার মুখখানি হঠাৎ গম্ভীর হয়ে উঠল। মনে মনে বুঝলেন, এখানে প্রতিপক্ষ সমকক্ষের দাবি নিয়ে প্রতি উত্তর দিতে কিছুমাত্র দ্বিধা করবে না। সুতরাং সন্ধির আশায় তিনি নিজের কথার সুর নরম করে বললেন, অনুমানের ওপর জোর করে কিছু সাব্যস্ত করা ঠিক নয়, তাতে ঠকতে হয়। রানী একথায় সায় না দিয়ে প্রতিবাদের ভঙ্গিতে বললেন, কিন্তু এ পর্যন্ত যা কিছু সাব্যস্ত করা হয়েছে সবই তো অনুমানের ওপর নির্ভর করেই। বিস্ময়ের সুরে কর্তা বললেন, তাই কি? এর নজিরও তাহলে নিশ্চয়ই আছে। রানী বললেন, অনেক। প্রথম নজিরই তো আমি। তুমি? হ্যাঁ, শুধু বংশরক্ষার অভিপ্রায়ে যে রাজকন্যাকে ধরে আনা হয়নি সে তুমিও জানো, আমিও জানি। এর পেছনে ছিল একটা উঁচু দরের অনুমান। বটে, এক ঢিলে দুটো পাখি শিকার করার অনুমান করেই তুমি নেচে উঠেছিলে। বলো কি? আরো স্পষ্ট করেই বলছি, তোমার অনুমান ছিল মেবারের রানা রাজসিংহের মতো একটা কীর্তি অর্জন করা, আর আমার বাবা সরকার ঘেঁষা বলে তাকে জানিয়ে দেওয়া ওর কোনো দাম নেই। কৌতূহলাবিষ্ট হয়ে কর্তা রানীর দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন, তারপর একটু হেসে বললেন, হ্যাঁ, এতকাল পরে এত বড় একটা তত্ত্ব তুমি আবিষ্কার করে ফেলেছ, কিন্তু এর আগে তো কোনোদিনও এ সম্বন্ধে কোনো কথাই আমাকে বলনি। রানী গাঢ় স্বরে বললেন, বলবার তো প্রয়োজন এ পর্যন্ত হয়নি, কথার পিঠে কথা উঠতেই আমাকে বলতে হলো যে অনুমানের উপর নির্ভর করেই যত কিছু গুরুতর ব্যাপারই তুমি মাথা দিয়েছ। একটা নজির তো দেখালুম, আরো অনেক কথা আছে। কর্তা বললেন, থাক, আর শুনিয়ে কাজ নেই। বাজে কথায় আমরা কাজের কথা থেকে তফাতে এসে পড়েছি। যে জন্য তোমাকে ডেকেছি সে সম্বন্ধে কোনো কথাই এখনো হয়নি। কিন্তু তুমি বসবে না? রানী বললেন, না বসলে তোমার সঙ্গে কথায় আমি পেরে উঠব না। আমি বেশ বুঝতে পারছি ও মহলে ঘা খেয়ে আমার ওপরে তার শোধটা তুলবে বলেই তুমি তৈরি হয়ে এসেছো। আবার ঘুরিয়ে ফিরিয়ে ওই কথাই তুমি টেনে আনছো। ওই ছাড়া আর নতুন কোনো কথা
সত্যিই কি তোমার বলবার আছে? আমার তো তা মনে হয় না। তোমার মনের কি ধারণা তাই শুনি। এ বাড়িতে এসে অবধি কাজের কোনো কৈফিয়তই আমাকে দিতে হয়নি, তার তলবও আসেনি, প্রয়োজনও দেখা দেয়নি। সেই কৈফিয়ত আজ আমাকে দিতে হবে। আমার এই ধারণা কি অমূলক? উচ্ছ্বাসের সুরে কর্তা বললেন, চমৎকার, কিন্তু আমি ভেবে পাচ্ছি না তারিফ করব কার। বৌমাও অসময়ে তার মহল্লায় আমাকে দেখেই বলেছিলেন আমি তার বিচার করতে এসেছি। তুমিও আমার তলব পেয়েই সাব্যস্ত করে নিয়েছ তোমার কাজের কৈফিয়ত নিতেই ডেকেছি। স্বামীর এই উচ্ছ্বাসে ভ্রুক্ষেপ না করে সহজ গলায় রানী বললেন, আমি প্রস্তুত হয়েই এসেছি। তোমার যা কিছু জিজ্ঞাসা করবার আছে তার কাজ আরম্ভ করতে পারো। আমার তরফ থেকে কিছুমাত্র অবহেলা হবে না। কর্তা গলার স্বরটুকু কৃত্রিম সহানুভূতিতে গাঢ় করে বললেন, তোমার যখন এত জেদ, তখন তোমার মুখ রক্ষায় আমার পক্ষ থেকেও অবহেলা করা একটুও উচিত নয়। হ্যাঁ, ভালো কথা, গোড়াতেই যে কথাটা তুমি জোর করে বলেছিলে হঠাৎ মনে পড়ে গেল। এবারই তুমি রানী, সবই তোমাকে জানতে হয়। বাতাস তোমার কানে কানে সব কথাই শুনিয়ে দিয়ে যায়। এই কথাগুলি ঠিক বলছিলে না? রানী দুই চোখ মেলে মুহূর্তের জন্য স্বামীর মুখের দিকে চাইলেন, পরক্ষণেই দৃষ্টি ফিরিয়ে নিয়ে বললেন, এইসব কথা তুলবার কোনো প্রয়োজনই ছিল না। মুখের কথা অস্বীকার করবার শিক্ষা কখনো পাইনি। কর্তা বললেন, তা আমি জানি, আর এজন্য কতবার প্রশংসা করেছি তুমিও তা জানো। তবে ওই কথাটা এক্ষেত্রে তোলা কতকটা সংস্কারের মতোই। আদালতে হাকিমের সামনে অতি বড় সত্যবাদীকেও যেমন হলফ করতে হয়। হ্যাঁ, এবারে কাজের কথাই হোক। সত্যি চারিদিকের অবস্থা এমনই তালগোল পাকিয়ে উঠেছে যে কতকগুলো খবর না নিয়ে আমার আর নিষ্কৃতি নেই। কথাগুলো শেষ করেই কর্তা তীক্ষ্ণ দৃষ্টিতে রানীর মুখের দিকে চাইলেন, কিন্তু রানীর কাছ থেকে কোনো উত্তর পাওয়া গেল না। কর্তা আবার বললেন, একটু আগেই তুমি আমার সম্বন্ধে বলেছ রাজস্থানের রাজসিংহের মতো বাহবা নেবার জন্যেই আমি তোমাকে বিয়ে করেছি। আরও একটা অপবাদ চাপিয়েছ। সে কথা এখন থাক, প্রথমটার কথা তুলেই বলছি। সব দিক দিয়ে বিবেচনা করলে সবাই একথা বলবে যে কাজটা ঠিক অন্যায় করিনি, আর ওই কাজটুকু শেষ করতে ত্যাগ স্বীকারও বড় অল্প করতে হয়নি। এখন এই সম্বন্ধে এটা বিচার্য যে আমি তোমাকে অবহেলা করেছি কিনা। রানী মর্মস্পর্শী স্বরে বললেন, এ অভিযোগ তো আমি কোনোদিনও করিনি। বরং আমি মুক্ত কণ্ঠেই বলবো, বিয়ের পরে তুমি আমাকে যে মর্যাদা দিয়েছ তা সামান্য নয়। তোমার সংসারে আমাকে সর্বময়ী করেছ তুমি। যে অধিকার আমি পেয়েছি, আর সেই সূত্রে সংসারের সকলের ওপর এ পর্যন্ত যে ক্ষমতা চালিয়ে এসেছি, একটি দিনের জন্যও তুমি তাতে প্রতিবাদ তোলনি, কোনো বাধাই দাওনি। রানীর কথাতেই নিজের বক্তব্য বিষয়ের সূত্রটুকু পেয়ে কর্তার মুখখানি মুহূর্তের জন্য আনন্দিত হয়ে উঠল। উৎসাহের সুরে তক্ষুনি বললেন, বেশ, খুশি মনেই যেভাবে তুমি ক্ষমতা পাওয়াটার কথা বললে, সে পাওয়া ক্ষমতাটুকুও তুমি ওজন করে সবার উপর চালিয়ে এসেছ, এ কথা জোর করে বলতে পারবে? স্বামীর এই অপ্রত্যাশিত কঠোর প্রশ্নটি মুহূর্তের জন্য যেন রানীকে স্তব্ধ করে দিল, কিন্তু পরের মুহূর্তেই তিনি এই আঘাতটি একেবারে অগ্রাহ্য করেই দৃপ্ত কণ্ঠে বললেন, এ কথার উত্তর দেবার আগে আমি জানতে চাই, ক্ষমতা দেবার সময় সেটা প্রয়োগ করবার কোনো নির্দেশ আমাকে দিয়েছিলে? সেটা কেউ দেয় না। দেয়? অন্যের কি কথা? শুনেছি বড়লাটকে এদেশে পাঠাবার আগে বিলেতের কর্তারা ক্ষমতা চালানো সম্বন্ধে রীতিমতো তালিম দিতে ভোলেননি। তোমার জমিদারির কোনো মহালে যখন নতুন নায়েব বহাল করা হয়, তাকেও কি কোনো নির্দেশ দাও না? কিভাবে সে প্রজা পালন করবে, তার ক্ষমতার এখতিয়ার কতখানি? স্বীকার করলুম, তোমাকে কোনো নির্দেশ দেওয়া হয়নি।
তুমি যেখানে সহধর্মিণী, সংসারের গৃহিণী, সেখানে তোমার ক্ষমতা নিয়ন্ত্রিত করা আমি নিষ্প্রয়োজন মনে করেছিলুম। কিন্তু তোমারও তো কর্তব্য তাতে যথেষ্ট ছিল। নিশ্চয়ই কর্তব্যে যদি অবহেলা করা হতো আমার পক্ষ থেকে, তাহলে গোড়াতেই ঝড় উঠত। এতগুলো বছর নিরুদ্বেগে কাটাবার পর আজ হঠাৎ কৈফিয়তের তলবাস্ত না। তাহলে কেন তুমি বলতে কুণ্ঠিত হচ্ছ যে সংসারের সবার ওপরেই তুমি ওজন করে তোমার ক্ষমতা চালাতে দ্বিধা করনি? অনর্থক মিথ্যে বলে তো কোনো লাভ নেই। নিক্তির ওজনে সব কর্তব্য পালন করা চলে না। বিধাতার দৃষ্টিতেও তারতম্যের অন্ত নেই। মানুষ সবাই সমান হয় না। চেহারায়, স্বভাবে কত তফাতি দেখা যায়। একটা হাতের 5টা আঙ্গুলি সমান নয়। কাজেই কি করে আমি বলতে পারি যে সবার উপরে ওজন করেই আমার ক্ষমতা চালিয়েছি? এ কথার উত্তরে যদি আমি বলি, তাহলে তুমি তোমার ক্ষমতার অপব্যবহার করেছ। যারা চালাক তারা তোমার তোষামোদ করে তোমাকে ঠকিয়ে তাদের সুবিধে গুছিয়ে নিয়েছে। আর যারা বোকা, তোমার মন জোগাতে পারেনি, তারা বরাবরই অসুবিধে ভোগ করেছে, নিজেরা ঠকেছে। গুরুতর অভিযোগ। কর্তা ভেবেছিলেন বোমা এবার সশব্দে ফাটবে ও সঙ্গে সঙ্গে একটা কদর্য আবহাওয়া তৈরি হবে। কিন্তু রানীর ধৈর্য একটুও ক্ষুণ্ণ হলো না, বা তার কণ্ঠস্বরে তীব্রতার কোনো আভাস পাওয়া গেল না। সহজ গলায় তিনি স্বামীর এই কঠোর মন্তব্যের উত্তরে বললেন, সংসারের সব ক্ষেত্রেই আবহমান কাল থেকে এই যোগাযোগ চলে আসছে। যারা চালাক তারা জেতে, যারা বোকা তারা ঠকে। ইতিহাসেও এর নজির আছে। কর্তা বিস্ময়ের সুরে বললেন, তুমি যে দেখছি মস্ত মস্ত কথা তুলে আমাদের কথাটাকে গুলিয়ে দিতে চাইছ। রানী মৃদু হেসে বললেন, মস্ত বস্তু জলের ওপর জোর করে পড়লেই জল গুলিয়ে ওঠে। সত্যিকে খাটো করে আমি তো তোমার মন জোগাতে বসিনি। মনের মস্ত কথাটাই সাহস করে খুলে বলছি। কর্তা ভুরু কুঁচকে বললেন, তাহলে এ বাড়িতে যারাই তোমার পছন্দের হতে পারেনি, তুমি তাদের সকলকেই কোণঠাসা করে রেখেছ বলো? রানী সুস্পষ্ট স্বরে উত্তর দিলেন, আমার মতো অবস্থায় যে কোনো মেয়ে পড়তো। এই কাজটুকু না করলে তার নিষ্কৃতিই ছিল না। এ বাড়িতে এসেই আমি দেখলুম বাড়ি শুদ্ধ সকলেই আগেকার রানীর নামেই পাগল। তার তুলনায় আমি যে কত ছোট তা প্রমাণ করতে তাদের চেষ্টার অন্ত নেই। কাজেই আমারও প্রথম কাজ হলো আমার সেই স্বর্গীয়া সতীনটির স্মৃতিটুকু পর্যন্ত মুছে ফেলা। আর আমি যে তার চেয়ে সব দিক দিয়ে বড়, সেটা সব দিক দিয়ে প্রমাণ করা। আমার হাতে যখন এত ক্ষমতা, আমার কর্মক্ষেত্রে আমি যখন কর্ত্রী, নিজেকে প্রতিষ্ঠা করার সুযোগ কেন নষ্ট করব? নিজের অজ্ঞাতেই কর্তা যেন মনে মনে চমকে উঠলেন। এত কাল বিয়ে হয়েছে, কিন্তু সহধর্মিণীর সঙ্গে এভাবে কোনো দিনও তার কথোপকথন হয়নি। এমন সুস্পষ্টভাবে রানী কোনোদিন তার মনের কথাগুলো ব্যক্ত করেননি। কিছুক্ষণ বদ্ধ দৃষ্টিতে তিনি রানীর মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর জোরে এক নিঃশ্বাস ছেড়ে বললেন, আচ্ছা, এবার একটা শক্ত কথাই আমাকে তুলতে হচ্ছে। খোকার সম্বন্ধেও কি তুমি ও ক্ষমতা বরাবর চালিয়ে এসেছ? সতীনের স্মৃতি পর্যন্ত মুছে ফেলতে যখন তুমি চেষ্টার ত্রুটি করনি, সেই সতীনের ছেলেটিও কি তাহলে? স্বর এখানে ভাবের উচ্ছ্বসিত আবর্তে রুদ্ধ হয়ে গেল। স্ফীত দুটো চোখ রানীর মুখের দিকে তুলে নিবিষ্টভাবে তিনি চেয়ে রইলেন। জল ভেজা চোখ দুটোই যেন অসমাপ্ত কথাগুলো ব্যক্ত করে দিল। রানী অবিচলিত কণ্ঠে বললেন, খোকার কথা বলছো? কি সম্বন্ধে তোমার এই প্রশ্ন? তাকে যত্ন আত্তি করবার, মানুষ করে তুলবার, নাকি আর কিছু? কর্তা অভিভূতের মতো বললেন, আমি কথাটার খেই হারিয়ে ফেলছি ক্রমাগতই। কোন কথাটা আমি জানতে চাই সেটা আমি না বলেই তোমাকে জানাচ্ছি। তুমি তার সম্বন্ধে যখন সবই জানো,
তোমার যেটুকু বলবার আছে তার সম্বন্ধে তাই বলো। রানী বললেন, সংসারের ভার আমার ওপর যতটা বিশ্বাস করে তুমি দিয়েছিলে, খোকার ভার তো সেভাবে আমাকে দাওনি, বরং ওদিক দিয়ে আমাকে অব্যাহতি দিয়ে তোমার আগেকার রানীর দাসীদের হাতেই তাকে সমর্পণ করেছিলে। হ্যাঁ, এ কথা আমি অস্বীকার করছি না। সপত্নী পুত্রের ঝঞ্ঝাট সহ্য করতে যদি তুমি বেজার হও, সেই জন্যেই আমি তোমাকে অসুবিধেয় ফেলিনি। শুধু কি তাই, কিন্তু আমার মনে হয় বিমাতার হাতে পড়ে পাছে খোকার অনিষ্ট হয়, এই আশঙ্কাতেই আমাকে অবহেলা করা হয়েছিল। আমিও ভেবেছিলুম সেটা বিধাতারই আশীর্বাদ, কেননা খোকার ভার যদি আমাকেই দিতে আর আমি প্রসন্ন হয়েই তাকে কোলে তুলতুম, তাহলে আজ সে জড়ভরতের মতো অকর্মণ্য হয়ে পড়ে থাকতো না। কিন্তু তবুও কি তার দিকে কৃপার দৃষ্টিতে চাওয়াটা তোমার উচিত ছিল না? না, প্রথম দিকে আমি অভিমান করি তার দিকে চাইনি, তারপর নিবারণ আসতে তার দিকেই আমাকে পুরোপুরি চাইতে হয়েছিল। বড় হতে সবাই যখন বললে খোকা একেবারে নিরেট, বুদ্ধিশুদ্ধি কিছু নেই, লেখাপড়া হবে না, আর নিবারণের সুখ্যাতি তাদের মুখে ধরে না, তখন বোধহয় আমার মতো খুশি আর কেউ হয়নি। আর তো স্বরে কর্তা বললেন, তুমি শুনে খুশি হয়েছিলে? মৃদু স্বরে রানী বললেন, অত্যন্ত ব্যথা পেয়েছিলুম এই কথাটা মিথ্যে বানিয়ে বললে তুমি হয়তো খুশি হবে, কিন্তু আমি অকপটে সত্যি বলছি। আর কেনই বা খুশি হব না? আমি তো মানুষ, খুব বেশি যে লেখাপড়া শিখে তত্ত্বজ্ঞান পেয়েছি তাও নয়। রক্তমাংসের শরীর আমার, 16 আনা স্বার্থ নিয়ে সম্বন্ধ। সতীনের ছেলে যাচ্ছে তাই হলেই আমার ছেলের অদৃষ্ট যখন খুলে যাবে, বাসুলির গদিতে সেই বসবার যোগ্যতা পাবে, মায়ের পক্ষে এর চেয়ে খুশির কথা আর কি থাকতে পারে? তবে এই কথা তো স্বীকার করবই, গল্প উপন্যাসের সৎমাদের মতো ওই কাঁটাটাকে ভাঙবার বা তোলবার কোনো চেষ্টাই যেমন করিনি, তেমনি তাকে সানাবার কোনো যত্নই এ পর্যন্ত নিইনি। ভোঁতা হয়েই যাতে বরাবর পড়ে থাকে, সেটুকুই ছিল আমার আগ্রহ। এতে আমাকে তোমরা স্বার্থপরই বলো, বা এই নিয়ে যে কোনো অপবাদই আমার ওপর চাপাও, আমি বরাবর জোর করে বলে যাব, সন্তানের স্বার্থের দিকে চেয়ে আমি আমার কর্তব্যই করেছি। অসহিষ্ণুভাবে কর্তা বললেন, আর যাকে বঞ্চিত করতে তুমি এই অনাচার করেছ, সেও কি তোমার সন্তান নয়? রানী কণ্ঠস্বরে রীতিমতো জোর দিয়ে বললেন, না, কাগজে কেতাবে যেমন পড়া যায় আমি মা, দেশময় আমার অসংখ্য সন্তান, এও ঠিক তাই। বাইরে থেকে শুনতেই ভালো, স্বার্থের সংস্রবে এলেই গোল বাঁধে। সন্তানের মমতা নিয়ে আজ তুমি তুলছ সমস্যা, কিন্তু গোড়ায় বিশ্বাস করতে পারোনি। আমি তখন ছিলুম বিমাতা, ব্যবধানের প্রাচীর তুলেছিল কে? অথচ তুমি নিজেও ছিলে দিব্যি নিশ্চেষ্ট, একেবারে নির্বিকার। তারপর নিজেই বরাবর নিবারণকে প্রাধান্য দিয়েছ, নিজেই স্বীকার করেছ কতবার সেই গদিতে বসবে, অথচ। বিকৃত কণ্ঠে কর্তা বললেন, থামলে কেন? বলো, তোমার কথাটা তো এখনো শেষ হয়নি। রানী উচ্ছ্বাসের সুরে বললেন, সে মত এখন বদলে গিয়েছে। যেদিন কোবরেজের মেয়েকে প্রথম দেখেছিলে, তার হাতের জোর দেখে নেচে উঠেছিলে এ বংশের বউ করতে। সে গরিবের মেয়ে বলে আমি রাজি হইনি, অমনি রোগ তোমার চেপে গেল, আর এতকাল পরে হঠাৎ খোকার জন্য বুক অমনি টন টন করে উঠল। এখন নিবারণ হচ্ছে যাচ্ছে তাই। দিন রাত তুমি স্বপ্ন দেখছো বউ তোমার ইঞ্জিন হয়ে ওই গাধা বোটখানাকে টেনে নিয়ে জমিদারি দরিয়ার কিনারায় ভিড়িয়ে দেবে। এই স্বপ্নে বিভোর হয়েই তুমি থাকো, আর যে কৈফিয়ত আমি দিলুম, যদি আমার দোষ তাতে থাকে, শাস্তির ব্যবস্থা স্বচ্ছন্দেই করতে পারো, আমি তার জন্য প্রস্তুত হয়েই এসেছি। রানীকে এবার উত্তেজিত দেখে কর্তা বিদ্রুপের ভঙ্গিতে বললেন, সেই মামুলি রাস্তায় শেষটায় গড়িয়ে পড়লে তুমি। শাস্তির কথা ওঠেনি,
আর বৌমার কথা আমি মোটেই তুলিনি। তুমি খামোখা সেই ভদ্রলোকের মেয়েকে টেনে মামলাটা ভারী করতে চাইছো। তাহলে বেশ বোঝা যাচ্ছে এখন বৌমাই হয়ে দাঁড়াচ্ছেন তোমার প্রতিদ্বন্দ্বিনী। রানী শ্লেষের সুরে উত্তর দিলেন, এটা আমার দুর্ভাগ্য ছাড়া আর কি বা বলি। কিন্তু এই ব্যাপারটাকে ঘুরিয়ে সৌভাগ্যের বিষয় করে নেওয়া যায় না? কে সূত্রে শুনি? এই মুখরা মেয়েটিকে মায়ের স্নেহে তোমার কোলে টেনে নিয়ে। উদ্দীপ্ত কণ্ঠে রানী বললেন, তা হয় না, কিছুতেই না। এমন অনুরোধ তুমি যেন দ্বিতীয়বার আমাকে আর করো না। তার চেয়ে তোমার জড়ভরত খোকাটিকে যদি ওর কাঁধেই ভর দিয়ে বাঁশুলির গদিতে বসাতে চাও, তাতেও আমার আপত্তি নেই। বাধা দিতে একটি কথাও আমি আর বলবো না। গম্ভীর মুখে কর্তা প্রশ্ন করলেন, কিন্তু নিবারণকে ঠেকাতে পারবে? দৃপ্ত কণ্ঠে রানী উত্তর দিলেন, আমি তাকে জোর করে টেনে আনব, বেঁধে রাখব। তারপর বরাবর এই মেয়েটির প্রভুত্ব সইতে পারবে? সে ভাবনা পরে। তোমার আর কিছু জিজ্ঞাসা করবার আছে? গলা পরিষ্কার করে সুস্পষ্ট স্বরে কর্তা বললেন, তুমি যে কথাগুলো এইমাত্র বললে তার প্রতিবাদ করবার আছে। তুমি নিশ্চয়ই জানো বাঁশুলির গদিতে এ পর্যন্ত গাঙ্গুলি বংশের কোনো ছেলে অন্য বংশের কোনো মেয়ের কাঁধে ভর দিয়ে বসেনি। জ্যেষ্ঠের অধিকারে ওখানে একান্তই যদি বসতে হয়, খোকাকেই বসতে হবে। কিন্তু তার আগে মানুষ হবার যোগ্যতাটুকু অর্জন করতে না পারলে ওটা তার পক্ষে দুরাশা ছাড়া কিছু নয়। রানী স্তব্ধভাবেই কথাটা শুনলেন। কিছুক্ষণ কারো মুখে কোনো কথা নেই। কর্তা একবার অপাঙ্গে রানীর মুখের দিকে চাইলেন। পরক্ষণেই সমবেদনা উদ্রেকের ভঙ্গিতে কোমল কণ্ঠে বললেন, তুমি এই ভারটুকু নিতে পারো না? যে কোনো কারণেই হোক, যে অবহেলা তার সম্বন্ধে তার শৈশবের অসহায় অবস্থায় আমাদের পক্ষ থেকে হয়ে গেছে, এখন কি সেটা শুধরে নেওয়া যায় না? একটুক্ষণ মনে মনে কি ভেবে রানী স্নিগ্ধ স্বরে উত্তর দিলেন, যদি সম্ভব হতো তোমার এ অনুরোধ আমি মাথা পেতে নিতুম, কিন্তু এখন তা হবার নয়। পাথরকে চেষ্টা করে চালানো যায়, কিন্তু জাগানো যায় না। মুখে উৎফুল্লের ভাব এনে কর্তা জোর কণ্ঠে বললেন, ঠিক, এটা সম্ভব কিনা জানবার জন্যই তোমাকে ডেকেছিলুম। আর এই সূত্রে এত বাজে কথার বৃথা চর্চা হলো। কিন্তু আমি এই আসল তত্ত্বটুকু না বুঝেই নিজের খেয়ালে ওই মেয়েটিকেই অগতির গতি ভেবে ওর হাতে আমার বড় সাধের সোনার চাবুকটি তুলে দিয়েছিলুম। মৃদু গলায় রানী বললেন, সে কথা শুনেছি। গলার স্বর গাঢ় করে উচ্ছ্বাসের সঙ্গে কর্তা বললেন, কিন্তু আজ সে চাবুকটি সে ফিরিয়ে দিয়েছে আমাকে। বলেছে পাথরকে জাগাতে মানুষের মনের পরশই যথেষ্ট, সোনার সংস্রবের দরকার হয় না। আমি এই কথার উত্তরে কি বলেছি শুনতে চাও? জিজ্ঞাসু চোখে রানী কর্তার মুখের দিকে তাকাতেই তিনি উত্তেজিত হয়ে গাঢ় স্বরে বললেন, তার বিরুদ্ধে যে সমস্ত নালিশ আজ পর্যন্ত এসেছে আমি সব মুলতুবি রেখেছি শুধু তার দিকে চেয়ে। যদি ওই পাথরটাকে সে জাগাতে পারে তার 7 খুন মাপ, সবার ওপরে হবে তখন তার স্থান। কিন্তু যদি সে হারে, তাহলে ওইটাকে অবলম্বন করে তাকে শ্যামাপুরে ফিরে যেতে হবে, যাকে বলে পুনর্মূষিক ভব। কথাটা শেষ হতেই কর্তার ঠোঁটের প্রান্তে হাসির একটা তীক্ষ্ণ ঝিলিক দেখা দিল। সেই হাসিটুকু প্রখর বিদ্যুতের মতোই তীব্র। রানী অপলক চোখে স্বামীর সেই বিচিত্র মুখখানির দিকে চেয়ে রইলেন।